না আমি এটা বন্ধ করে দিয়েছি টোটালটাই। এখান থেকে এখানে আমি এক সেকেন্ড ক্লিক করে গেলাম, এখানে যাবো। দেখতে পারবে কারা কারা আছে। ওই যে ওখানে হ্যাঁ, এইখানটায় ডিসপ্লেটাকে পিন পোস্ট করা যায় না? পিন পোস্ট মানে? আহ, এটা এটা গুগল মিটের তো। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, কি করতে চাইছো বলো আমাকে একবার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বললে ওবিএসে যাবো, তাই হ্যাঁ, তো? ওবিএসে যাও। ওবিএস এর মাধ্যমে হচ্ছে এটা। এইখানে, হ্যাঁ, এখানে রাইট ক্লিক করো। হুম। 4 নম্বর অপশনে, হ্যাঁ, এটা ফুল স্ক্রিন করো। এটা তাই তো? ব্যাস, ওতে কনফার্মেশন না আমরা শুনতে হুম, পাচ্ছি। ঠিক আছে। হ্যালো, তোমরা সবাই শুনতে পাচ্ছ যারা জয়েন করেছো? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ? ক্লিয়ার আছে আমার ভয়েস? একটু জানাবে কেউ। একদম স্যার, একদম স্যার। ওকে ওকে ওকে। কথা বলতে বলো, তুমি শুনতে ঠিক পারবে। আছে, একবার কেউ একটু জাস্ট একটু কথা বলো, সাউন্ডটা আসছে কিনা একটু আমি শুনবো জাস্ট। বাইরে থাকো আর যাই থাকো, জাস্ট একবার একজন একটু নক করো। পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, শুরু করছি জাস্ট। হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে, শুরু করছি। দেখতে পাবে নাকি? এখানে বন্ধ করছো না ভাই? আমি বন্ধ করলাম 2 মিনিট, 2 মিনিট টাইম নিয়ে আমি শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, অসুবিধা হবে না তো। ওকে, তাহলে চলো আজকে শুরু করি, আজকে আমাদের সেশন। ওকে। আচ্ছা, আমরা এগুলো তো পড়ে নিয়েছিলাম। এগুলো হয়ে গেছিল, এগুলো হয়ে গেছিল 2022, 2021। ওকে, 2021 থেকে আমাদের শুরু হবে, তাই তো? লাইটটা কি খুব বেশি মনে হচ্ছে? হ্যাঁ স্যার। এবার ঠিক আছে? একটু লাইটটা কমালাম, ঠিক আছে এবার? 2021 4-5টা হয়ে গেছে। হ্যাঁ, 4-5টা হয়ে গেছিল, তাই তো? সেই 4-5টা বাদ দিয়ে আমরা করব। ওকে, দেখো, প্রথম প্রশ্ন যেটা ছিল হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস কোন প্রিন্সিপালের উপরে বেস করা হয়, এটা আমি আগের দিনকে বলেছিলাম, পাস্কাল ল। ঠিক। দ্বিতীয় যেটা ছিল ফ্রেজিং কেসড ইন রেফ্রিজারেটর ইজ কেপ্ট নিয়ার দ্য টপ বিকজ, এটাও বলে দিয়েছিলাম কনভেকশন কারেন্ট সেট আপ করার জন্য। নেক্সট আছে সোলার কুকার, এটাও বলে দিয়েছিলাম গ্রিন হাউস গ্যাস, মানে সরি গ্রিন হাউস যে প্রিন্সিপাল তার উপর বেস করে এটা কাজ করে। তারপরে আসছে কন্ডাক্টিভিটি, মানে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির দিক থেকে আমরা এটা পড়ে নিয়েছিলাম যে ডায়মন্ডের থার্মাল কন্ডাক্টিভিটি হাই, কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেটা সেটা হচ্ছে লো। নাও, এখান থেকে আমাদের শুরু। কিভাবে করলো অঙ্কটা? যেহেতু ওখানে বলা আছে রেঞ্জটা কমে যাবে, অবশ্যই বাড়বে। তো যেহেতু মানে ইনক্রিজ হবে এটা বুঝতে পারছি। এরপর ভাববো যে যেহেতু 10% রিডিউস হচ্ছে, তো যদি 100 থাকে তাহলে 90 হচ্ছে। জাস্ট সমীকরণটাকে উল্টে দেবো, উল্টে দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কিভাবে করা যায় বা কিভাবে না করে
না ঠিক আছে, এভাবে তুমি করতেই পারো, ঠিক আছে, কিন্তু আমার যেটা দায়িত্ব কর্তব্য সেই অনুযায়ী আমি আমার মতো করে করাতে হবে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো এখনো তো আমরা এই টপিক গুলো পড়িনি, যখন আমরা পড়বো তখন বুঝে যাবে যে জিনিসগুলো আরো কি কি বলেছে। ইফ দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট অফ এ হিটার ইজ রিডিউসড বাই 10%, লেন্থ যদি আমি 10% রিডিউস করি তাহলে কি হবে, তাই তো, এটা তো আমাদের বলেছে। তো আমি ধরে নেবো যে আগে একটা আমার কাছে তার ছিল যার লেন্থ হচ্ছে এল, ওকে, তাহলে নতুন লেন্থ কত হবে এল এন, নিউ লেন্থ কত লিখবো আমি, আগের যে লেন্থ ছিল সেই লেন্থের থেকে বাদ দেব যতটা লেন্থ আমার কি হয়েছে ডিক্রিজ হয়েছে, 10% ডিক্রিজ হয়েছে, কার উপরে হয়েছে আগের উপরে হয়েছে, মানে এল ইন্টু 10/100, তাই তো। এটা করলে আমার কত আসবে বলো তো, দেখতে পাচ্ছ এখানে এল মাইনাস 0.1 এল মানে হচ্ছে 0.9 এল বা 9/10 এল, তাই তো। এটুকুনি বোঝা গেছে আমাদের, এটা হচ্ছে নতুন লেন্থ। এবার দেখো লেন্থের সাথে রেজিস্ট্যান্সের যে সম্পর্ক সেটা কি আমরা ডাইরেক্টলি প্রপোর্শনাল জানি, তাই তো। রেজিস্ট্যান্সের সাথে লেন্থের যে সম্পর্ক সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কি বলছে, ইফ দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট অফ এ হিটার ইজ রিডিউসড বাই 10% দেন দ্য পাওয়ার কি হবে তোমাকে জানতে চেয়েছে। আর পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি, পাওয়ারের ফর্মুলা হচ্ছে v²/r, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা। এবার পাওয়ারের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক আছে, আবার রেজিস্ট্যান্সের সাথে লেন্থের সম্পর্ক আছে। তো আমি ধরে নিলাম এই ফিলামেন্টটা যে পাওয়ার সোর্সে কানেক্ট আছে বা যে ভোল্টেজে কানেক্ট আছে সে ভোল্টেজটা আমার ফিক্সড আছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে ভিটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে আমি বলতে পারি পি ভ্যারিজাস 1/r, রাইট, এটা আমরা বলতে পারি। এবার আর এর সাথে লেন্থ কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওকে। তো আমি এখানে দুটো ভ্যালু নিতে পারি, একটা হচ্ছে যখন আমার তারের লেন্থটাকে রিডিউস আমি করিনি, যখন অরিজিনাল লেন্থ আছে, অরিজিনাল লেন্থ এল আছে, সেই সময় আমি ধরে নিলাম রেজিস্ট্যান্স আর, আর তাহলে সেই সময় যে পাওয়ার হবে পাওয়ার পি ভ্যারিজাস কি লিখবো 1/r। এবার যখনই আমি নতুন লেন্থ বার করলাম একটা কত, সেটা হচ্ছে এটা এল এন নিউ লেন্থ, তখন যখন আমি লেন্থকে রিডিউস করে দিয়েছি আমার রেজিস্ট্যান্সও চেঞ্জ হবে, তেমনি পাওয়ারও চেঞ্জ হবে। তাহলে আমাকে জানতে চেয়েছে সেই নতুন পাওয়ারটা কত হবে। তো নতুন পাওয়ারটাকে আমি এরকম লিখতে পারি পি নিউ ভ্যারিজাস কি লিখবো 1/r এন নিউ রেজিস্ট্যান্স। যেরকম রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, কেন রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, কারণ কি লেন্থ চেঞ্জ হয়েছে, এল এন হয়েছে নতুন লেন্থ আমার, বোঝা গেল। তাহলে আমার এই দুটো আমি ইকুয়েশন পাচ্ছি, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, আমাকে বার করতে হবে এই পি এনটা। তাহলে এই দুটো ইকুয়েশনকে জাস্ট আমি ডিভাইড করব, ইকুয়েশন 2 কে ডিভাইড করব ইকুয়েশন 1 দিয়ে, তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে পি এন বাই পি ইকুয়ালস টু আর বাই আর এন নিউ রেজিস্ট্যান্স, এরকম ভাবেই তো পাবো নাকি। এইভাবে অ্যাকচুয়ালি আমরা মানে কি বলবো, এটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ওয়ে যেভাবে আমরা সলভ করছি। এবার আমাদের কম্পিটিটিভে আমরা তো এরকম কিছু জোগাড় বা কিছু জোড়াতালি চালিয়ে বা অপশন এলিমিনেট করে আমরা সেটাকে করতেই পারি, ঠিক আছে। তো তুমি না যেরকম বলছিলে ইনক্রিজ হবে, এখানে সবগুলো ইনক্রিজ আছে। এবার 9% হবে না 11% না 19 না 10, তুমি যেরকম বললে উল্টো করে ক্যালকুলেশন করে করেছো, এটা ঠিক আছে, মানে ডিক্রিজ দিও অপশন, তো আমি ইনক্রিজই করব, কারণ আমি জানি রেজিস্ট্যান্স যখন পাওয়ার তোমার বাড়বে মানে আমার ইনক্রিজ হবে, এরপর পার্সেন্টেজটা দেখার জন্য এই প্রসেস। একদম একদম। তাহলে এই যে আমি ফাইনাল ইকুয়েশনটা পেলাম, যে আমি এখানে লিখছি পি এন বাই পি সমান সমান আর বাই আর এন। এবার এই যে আর 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 এন এরা তো লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না। তো এখানে আমি লেন্থ পুট করতে পারি কি পারবো না, এখানে লেন্থ পুট করতে পারবো তো। তাহলে যদি আমি আর এর জন্য যদি ভ্যালু পুট করি, আর এর জন্য কি লিখবো, শুধু এল লিখবো। আর এই আর এন এর জন্য আমি কি লিখবো, নতুন লেন্থ কত এসছে আমার 9/10 এল, তাই তো, এরকম তো। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার এল আর এল কেটে গেল, তাহলে পি এন ইকুয়ালস টু পিটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে পিটা নিচের থেকে উপরে চলে আসবে আর পড়ে থাকবে কত 10/9, ঠিক আছে। এটা বুঝতে পারলে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা এরকমও বলতে পারি 1.1 পি, মানে এখন যে পাওয়ারটা এলো সেটা আগের তুলনায়
1.1 টাইম ইনক্রিজ করেছে। এবার 1.1 মানে এটাকে যদি তুমি পার্সেন্টেজ চেঞ্জ বার করো তাহলে 11% চলে আসবে। বুঝতে পারলে? পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে আমরা বার করব, এবার এটা তোমার মাথায় প্রশ্ন আসতে পারে। তো কোনো কিছুর পার্সেন্টেজ চেঞ্জ বার করার ফর্মুলা কি আছে বলো তো, বলতে পারবে? কোনো কিছুর, আচ্ছা আমি গুলিয়ে ফেলছি, সাউন্ডটা আসছে আমার। নতুন মাইনাস পুরনো ডিভাইডেড বাই পুরনো ইনটু 100। একদম। তার মানে আমি লিখবো ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু বাই ইনিশিয়াল ভ্যালু ইনটু 100। বোঝা গেল? পার্সেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। তাহলে এখানে নতুন ভ্যালু যেটা আছে, নতুন ভ্যালু পুট করবে 1p মাইনাস পুরনো ভ্যালু কি আছে, পুরনো ভ্যালু হচ্ছে আমার p, আর নিচে হচ্ছে p ইন্টু 100%। তাহলে পরে এইখানে উপর থেকে দেখো এটা বাদ দিলে কত আসছে, নিচে তো p থাকছে, ওপরেও p কমন নিয়ে নাও, আর পরে থাকবে 0.1 ইন্টু 100%, তাই তো? এটাই তো আসবে। এবার এটা 1.1111 চলতে থাকবে, ঠিক আছে? এটা 1.1111 চলতে থাকবে। তাহলে এটা পিপি যদি কেটে যায় তাহলে মানে 0.11 কে যদি আমি এরকম 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 11% চলে আসবে। বোঝা গেছে তো ক্যালকুলেশনটা? তো নর্মালি এই ক্যালকুলেশনটা তোমরা লিখে রাখো বা লিখে রাখবে, কারণ এটা অ্যাকচুয়াল ওয়ে আউট, তাই লিখে রাখো। এবার তোমরা এটার শর্ট মেথড যে যেরকম ভাবে পারবে বার করে ইউজ করতে পারো, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বা এটা মুছে দিচ্ছি, কারো যদি স্ক্রিনশট নেওয়ার থেকে স্ক্রিনশট নিয়ে নাও। ভিটা কারণ এখানে তো কোথাও বলেনি যে অন্য একটা সার্কিটে কানেক্ট করছি। এখানে কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ দ্য ফিলামেন্ট অফ এ হিটার ইজ রিডিউসড দ্য পাওয়ার অফ দ্য হিটার। তো এই ক্ষেত্রে আমরা সবসময় ধরে নেবো যে একই ভোল্টেজে কানেক্ট আছে। ওই যে হিটারটা, ওটা যে বাড়িতে কানেক্ট আছে নিশ্চয়ই ও বাড়ি চেঞ্জ করবে না, অন্য কোনো ভোল্টেজে যাবে না। বা সবার বাড়িতে হাউস হোল্ডে যে ভোল্টেজ সোর্স সেটা একই থাকে প্রায়, তাই তো? 240 ভোল্ট, বুঝেছো? তো সেই জন্য আমি ভোল্টেজকে কনস্ট্যান্ট ধরছি। ঠিক আছে, তাহলে মুছে দিলাম এগুলো। চলো নেক্সট বলো। এই ধরনের প্রশ্ন তো তোমাদের অলরেডি আমি করিয়েছি আগে। বলো কি বলেছে। A boat floating in a tank is carrying some passenger. Okay. It will remain same. এই ধরে নাও এই আমার এখানে একটা এরকম বোট আছে, তার ভেতরে তুমি প্যাসেঞ্জার হিসাবে বসে আছো, ঠিক আছে? কি বলছে, এ বোট ফ্লোটিং ইন এ ট্যাঙ্ক ইজ ক্যারিং সাম প্যাসেঞ্জার, কিছু প্যাসেঞ্জার আছে। ইফ দ্য প্যাসেঞ্জার ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ট্যাঙ্ক, হাউ উইল ইট এফেক্ট দ্য ওয়াটার লেভেল অফ দ্য ট্যাঙ্ক। আচ্ছা, আর্কিমিডিসের প্রিন্সিপালে কি পড়েছিল মনে আছে তো? ধরো এই জলের মধ্যে ওয়াটার লেভেল, এখানে কোনো একটা জিনিস ভাসছে, এর মানে কি? এর মানে নিশ্চয়ই কোনো একটা বস্তু তার নিচের দিকে একটা এমজি ফোর্স কাজ করে, আর জল বা ওয়াটার উপরের দিকে এফ বি বা বয়েন্ট ফোর্স দেয়, প্লাব্যতা বল দেয়। আর এই বয়েন্ট ফোর্সটা কতটা সেটা আমরা কি করে বুঝি? সেটা হচ্ছে এই বস্তুটাকে যখনই জলে দেবো, এই বস্তুটা যতটা জলের জায়গা দখল করেছে, এই জলের যা ওয়েট হবে ততটাই তো বুয়েন্সি ফোর্স কাজ করবে উপরের দিকে, তাই না? তো বুয়েন্সি ফোর্স ওকে উপরে নিয়ে যেতে চাইবে, আর গ্র্যাভিটি ওকে নিচে নামাতে চাইবে। বাট দুটো যখন সমান হয়ে যাবে তখন ওরা একটা পার্টিকুলার লেভেলে থেকে যাবে, ঠিক? তো এরকমই কন্ডিশনে এখন এই বোটটা আছে। বোটের ভেতরে যে প্যাসেঞ্জার সবাই যতটা জলকে অপসারিত করেছে ততটাই বুয়েন্সি ফোর্স উপরের দিকে কাজ করছে, আর এদের যা ওয়েট নিচের দিকে গ্র্যাভিটিও কাজ করছে, দুটো ব্যালেন্স কন্ডিশনে এখন আছে। ওকে, তো আমি ধরে নিচ্ছি নিচের দিকের এমজি আর উপরের দিকের এফ বি দুটোই এখন ব্যালেন্স কন্ডিশনে আছে। এবার প্যাসেঞ্জার কি করেছে, প্যাসেঞ্জার গুলো এখান থেকে কিছুটা জল তুলে খেয়ে নিয়েছে, ঠিক আছে? তো তুমি দেখো এই যে জল তুলে যখনই খেলো, তোমার মাথায় প্রথম ধারণা কি আসবে যে স্যার এই প্যাসেঞ্জার গুলো জল খেলো মানে এদের মাস বাড়লো, মানে নিচের দিকে কিছুটা এমজি আমার বেড়ে গেল, তাই তো? এমজি বেড়ে গেল, তাহলে কি হওয়া উচিত, এই বোটটার একটু নিচে ডুবে যাওয়া উচিত। আর বোটটার নিচে ডোবা মানে জলের লেয়ার উপরের দিকে উঠবে, এরকমই তো আমাদের মাথায় আসা উচিত, ঠিক? কিন্তু এটা হবে না কেন? কারণ
প্যাসেঞ্জারটা যতটা জল খেয়ে নিজের এমজি কে বাড়িয়েছে, এবার জল তো এখান থেকে অপসারিত করেছে, তাহলে সেই অপসারিত জলের যে ওয়েট অতটা পরিমাণই তো বুয়েন্সি উপরের দিকে কাজ করবে, তাহলে কি হবে, আবার আগের জায়গায় ব্যালেন্স হয়ে যাবে। তো এই জন্যই ওয়াটার লেভেলে কোনো পার্থক্য হবে না, বোঝা গেল? তাই আমরা অপশন ডি কে বলবো সঠিক উত্তর, ইট উইল রিমেন সেম। তাহলে এবার চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো এই প্রশ্ন আমরা অলরেডি ক্লাসে করে নিয়েছি। আচ্ছা, ক্লাসগুলো করার পরে এখন PY2 সলিউশন হচ্ছে, বুঝতে পারছো যে ক্লাসগুলোতে কতটা এফেক্টিভ জিনিস আমরা পড়েছি? অপশন ডি স্যার। কি বলেছে কোশ্চেনে? বলেছে এ ভেহিকল কভার্স হাফ ডিস্টেন্স উইথ এ ইউনিফর্ম স্পিড v1 অ্যান্ড আদার হাফ উইথ এ ইউনিফর্ম স্পিড v2। তো ধরে নাও টোটাল কিছু একটা ডিস্টেন্স আছে, টোটাল ডিস্টেন্সটার নাম আমি দিয়ে দিলাম 2d। তার মধ্যে কি হচ্ছে, হাফ ডিস্টেন্স মানে d ডিস্টেন্স গেছে v1 বেগে, আর বাকি d ডিস্টেন্স গেছে v2 বেগে। তাহলে আমাকে অ্যাভারেজ স্পিড জানতে চেয়েছে। তো এই যে ভি অ্যাভারেজ বার করার ফর্মুলা কি বলেছিলাম, একটাই ফর্মুলা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সরি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্সটা আমি জানি, ডি প্লাস ডি মানে 2d, এটা আমি জানি, কিন্তু আমি টাইম জানি না। তো টাইমটা আমাকে বার করে নিতে হবে। তো আমি যদি প্রথম ক্ষেত্রে দেখি যে প্রথম এই যে ডি ডিস্টেন্স সে যে গেছে, এই ডি ডিস্টেন্সে কতটা টাইমে গেছে এটা তো বার করা যাবে। কেন বার করা যাবে বলছি, কারণ আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে বলতে পারি টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এই প্রথম ক্ষেত্রে আমি যদি টাইম দিই t1, যে t1 টাইম লেগেছে এই d1 পথ যেতে v1 বেগে, তাহলে এই t1 সমান সমান আমি কি লিখবো, কতটা পথ গেছি, তো এখানে কতটা পথ গেছি d, আর কতটা বেগে গেছি v1, তো নিচে লিখবো v1। তেমনি এই ক্ষেত্রে যদি আমি বার করি টাইম কত লাগবে t2, ধরে নিলাম যে এই যে হাফ ডিস্টেন্স গেছে এতে টাইম লেগেছে t2, তো t2 টাইম লেগেছে, ঠিক t2 টাইম বার করবো কি করে, টাইম বার করার ফর্মুলা আছে ডিস্টেন্স বাই স্পিড, উপরে লিখবো d, নিচে লিখবো v2। তাহলে পেয়ে গেলাম আমি টোটাল টাইম। এই ফর্মুলায় পুট করো, টোটাল ডিস্টেন্স কত, d আর d মানে 2d, আর টোটাল টাইম কি লিখবো আমি, d1 মানে একটা স্টেপ আমি জাম্প করছি। দেখো এইখানটায় তুমি এরকম লিখতে পারো d প্লাস d বাই t1 প্লাস t2। এবার d আর d যোগ করলে 2d, আর t1 এর ভ্যালু কত, d1 বাই, সরি d1 কেন লিখেছি, d বাই v1 প্লাস d বাই v2। এবার এখানে যদি আমি এলসিএম করি কি আসবে, ওপরে তো 2d আছে আর এই দুটো জায়গা থেকে d কমন নিয়ে নাও, তাহলে এলসিএম করলে v1 ইন্টু v2, ওপরে চলে আসবে v1 প্লাস v2, তাহলে d কেটে গেল আর নিচের পার্টটা উপরে চলে যাবে, তার মানে হচ্ছে 2v1 v2 বাই v1 প্লাস v2। তার মানে যেটা তোমরা বললে অপশন ডি। চলো, পিওর সিলিকন অ্যাট 0 কেলভিন টেম্পারেচার ইজ, 0 কেলভিন টেম্পারেচারে পিওর সিলিকন কিসের মতো কাজ করে? ওয়েট, এবার ঠিক আছে। এবার ঠিক আছে, হ্যাঁ ইনসুলেটর, একদমই তাই। যে কোনো সেমিকন্ডাক্টর, শুধু সিলিকন বলে না, যে কোনো সেমিকন্ডাক্টর তাকে যদি তুমি অ্যাবসলিউট 0 টেম্পারেচারে নিয়ে চলে যাও তখন তার মধ্যে আর কন্ডাক্টিভিটি থাকে না, ঠিক আছে, সেটা ইনসুলেটরে পরিণত হয়ে যায়। নেক্সট বলো কি বলেছে, the ratio of the RMS speed and the most probable speed for molecule in a ideal gas। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে RMS স্পিডের ভ্যালু কত আর মোস্ট প্রবাবল স্পিডের ভ্যালু কত জানা আছে কারোর? RMS স্পিড t বাই n, আর এর ক্ষেত্রে √2 আর t বাই n। তো অপশন
একদমই তাই। তাহলে এখান থেকে √3 কে বার করে নাও, তাহলে পড়ে থাকছে √RT/m ইস টু, এখান থেকে √2 কে বার করে নাও, তাহলে পড়ে থাকছে কত RT/m। তো এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি √3/√2। ওকে, বোঝা গেল তো? দেখো এখন হয়তো তুমি বুঝতে পারবে না স্যার আরএমএস ভেলোসিটি কি, আমি এখনো পড়াইনি, পড়াবো, ঠিক আছে। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ওকে। মোস্ট প্রবাবল ভেলোসিটি কি, এগুলো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাগুলো পাবে। তো বেশি ফর্মুলা নেই, তিনটে মতো ফর্মুলা থাকে, ওই তিনটে আমাদের জেনে রাখতে হয়। তো এখানে সেই তিনটের মধ্যে দুটো ফর্মুলার তোমাকে রেশিও জানতে চেয়েছে, আর কিচ্ছু না। সোজা প্রশ্ন, জাস্ট ফর্মুলাগুলো জানলেই তোমরা আনসার করতে পারবে। √3 × √2, ঠিক আছে, আর কিছু নেই এখানে। দেখো এই ধরনের প্রশ্ন মানে এগুলো একটা আনকমন টাইপের প্রশ্ন হয়ে যাচ্ছে, মানে এগুলো তোমাদের সিলেবাসে ওরকম ভাবে নেই। ব্যাটারি আছে কিন্তু ব্যাটারির কানেকশন সেগুলো তোমাদের নেই। ব্যাটারি সম্পর্কে বেসিক জিনিস দিতে পারে, ভোল্টেজ বা এই জিনিসগুলো, বাট এটা একটু বেশি বেশি দিয়ে দিয়েছিল। পারবে এটা? এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে n-2m × e, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, ইএমএফ বার করার, দ্য ইএমএফ অফ ব্যাটারি। বলছে এই ব্যাটারি কনসিস্ট অফ 10 সেল, ব্যাটারিটার মধ্যে ছোট ছোট এরকম ছোট ছোট 10খানা সেল কানেক্ট আছে, 10খানা সেল কানেক্ট আছে, যার মধ্যে এবং দেখো প্রত্যেকটা সেলের যে ইএমএফ ভ্যালু, এই ইটা সেটাকে বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে কত 1 ভোল্ট করে। ওকে, ইটা বোঝাচ্ছে তোমার 1 ভোল্ট করে। এবার বলেছে কি ইফ 2 সেলস আর রংলি কানেক্টেড, এবার এই 10টার মধ্যে দুটো কি হয়েছে রংলি কানেক্টেড। তো এই যে রংলি কানেক্টেড এটা বোঝাচ্ছে এম, এম বলতে বোঝাচ্ছে নাম্বার অফ সেল যারা রিভার্স। রংলি কানেক্টেড মানে কি হয়, যেভাবে কানেক্ট করা থাকে তার ঠিক রিভার্স ওয়েতে কানেক্ট করা আছে। তো নাম্বার অফ সেল রিভার্সড বা নাম্বার অফ রিভার্স সেল, ঠিক আছে, ব্যাপারটা লেখাটা একটু অন্যরকম হয়ে গেল, যাই হোক বোঝা গেল জিনিসটা। নাম্বার অফ রিভার্স সেল, কতগুলো উল্টো ভাবে কানেক্ট করা আছে, আর এই এনটা বলতে বোঝাচ্ছে সিম্পলি নাম্বার অফ সেল, কতগুলো সেল আছে। তো তোমাকে কতগুলো সেল বলে দিয়েছে, এন এর ভ্যালু কত বসবে 10, টোটাল 10টা সেল আছে, সেখান থেকে বাদ দিচ্ছি -2 × m। কত এম মানে কি, কতগুলো রংলি বা রিভার্স ওয়েতে কানেক্ট আছে, তো সেটা হচ্ছে দুটো। আর ইটা কি, ইটা বোঝাচ্ছে হচ্ছে এক একটা সেলের কতটা করে হচ্ছে ইএমএফ বা ভোল্টেজ, ওকে, সেটা বলেছে 1 ভোল্ট করে। তাহলে আনসার কত আসবে, 10 থেকে 4 বাদ দিলে 6 ভোল্ট, ঠিক আছে, তাই আনসার হচ্ছে অপশন সি 6 ভোল্ট। চলো, আচ্ছা এটা লেখা হয়েছে, ফর্মুলাটা সবার লেখা হয়ে গেলে লিখে নাও, বা বাকি থাকলে লিখে নাও। লেখা হয়েছে তো? ফর্মুলাটাই শুধু মাথায় রাখো, কারণ কি সেম টাইপের প্রশ্ন দিলে পারে আশা করি আনসার করতে পারবে, ঠিক আছে, কারণ এই একটাই ফর্মুলা হয় এই ক্ষেত্রে। n-2m × e, n-2m × e, যেখানে n হচ্ছে নাম্বার অফ সেল, টোটাল কতগুলো সেল কানেক্ট করা আছে, m হচ্ছে কতগুলো রংলি কানেক্ট আছে এটা, আর e বলতে এক একটা সেলের ভোল্টেজ কত বা ইএমএফ কত। এগুলো তো অলরেডি করিয়ে দিয়েছি তোমাদের, তাও আরেকবার করানো হবে। কি বলেছে, এ পার্সন অন এ সুইং স্ট্যান্ডস আপ, এই যে সুইং মানে হচ্ছে দোলনা, দোলনায় বসে একজন পার্সন এভাবে দুলছিল। এবার নর্মালি দোলনায় কি হয়, সবাই বসেই থাকে, তাই তো, দোলনায় কি হয় নর্মালি সবাই বসে থাকে, দিয়ে দুলছিল এরকম ভাবে। এবার তাতে একবার গিয়ে ঘুরে আসতে যে টাইম লাগছিল তাকে বলছিলাম টাইম পিরিয়ড। এবার যদি এই পার্সনটা হঠাৎ করে এখানে যদি দাঁড়িয়ে ওঠে, তাহলে তখন এই একবার গিয়ে ঘুরে আসতে টাইম যেটা লাগবে সেটা কমবে না বেশি? তো বসে থাকা দাঁড়ানোর মধ্যে কি পার্থক্য, কমবে, তাই তো। তার কারণ কি, তার কারণ হচ্ছে যখন বসে থেকে মানুষটা দাঁড়িয়ে উঠলো, সেন্টার অফ মাস, ভর কেন্দ্র উপরের দিকে শিফট হচ্ছে। তো ভর কেন্দ্র আগে ছিল ধরে নিলাম এখানে, তখন লেন্থ ছিল আমার এতটা, এখন ভর কেন্দ্র ধরে নাও এখানে শিফট হয়ে গেছে, তাহলে লেন্থ হয়ে গেছে এতটা, মানে কমে গেছে।
আর যেহেতু লেন্থ কমে গেছে, ওকে, যেহেতু লেন্থ কমে গেছে তাই আমার টাইম পিরিয়ডও ডিক্রিজ করবে। দেখো এটা পাওয়ারের অঙ্ক, বলো, এগুলো তো পড়িয়ে দিয়েছি। কি বলেছে? দ্য পাওয়ার অফ এ লেন্স ইজ প্লাস 2t, দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স অ্যান্ড ইটস নেচার আর cm convex 50 cm কনভেক্স। কনভেক্স কেন মনে আছে তো? cm, তো d সমান 1/f মিটার। তো সেই সূত্রে আমি বসালাম, বসানোর পর তো আমি সেন্টিমিটারে বসলে সেন্টিমিটারই হবে, আর যেহেতু প্লাস আছে তাই জন্য ফর্মুলা হচ্ছে পাওয়ার p ইকুয়ালস টু 1/f, তার মানে f ইকুয়ালস টু হচ্ছে 1/p। সেখানে পাওয়ার আমার বলে দিয়েছে, কত বলেছে? 2d ডায়োপ্টার। ডায়োপ্টার মানে এটা এসআই ইউনিটে আছে, মানে এটা ভ্যালু কত বেরোচ্ছে? 0.5, এটা হবে মিটারে আছে। এবার অপশনগুলো সেন্টিমিটারে আছে, তাহলে এর সাথে 100 গুণ করে দেবো, তাহলে হয়ে গেল 50 সেন্টিমিটার, প্রথম কথা। ওকে, এবার হচ্ছে কনভেক্স না কনকেভ। তো দেখো এই যদি আমার কনভেক্স লেন্স হয়, আর আমি কি বলেছিলাম, কনভেক্স লেন্স, এটা অবজেক্ট সবসময় লেফটে থাকবে, যে কোনো ডিস্টেন্স আমরা অপটিক্যাল সেন্টার থেকে মাপবো। আর কি বলেছিলাম, যদি প্যারালাল রে কে ফেলি, এই প্যারালাল রে আফটার রিফ্র্যাকশন এই দিকে গিয়ে মিট করবে, ঠিক তো? তাহলে প্যারালাল রে আফটার রিফ্র্যাকশন যেদিকে মিট করছে সেটা আমাদের একটা ফোকাস দেখবো আমরা, মানে ফোকাল লেন্থটাকে আমরা অ্যাকচুয়ালি ওই দিকটাতেই নেব, যে প্যারালাল রে যেদিকে মিট করবে, তার মানে এইদিকে মিট করেছে অপটিক্যাল সেন্টার থেকে, এই ডিস্টেন্সটা আমার ফোকাল লেন্থ। এবার এই দিকটা কোন দিকে নিলাম? আলো যেদিকে যাচ্ছে, লেফট থেকে রাইট আলো যাচ্ছে, আলো ডাইরেকশন আমি যেহেতু যেহেতু এই লেন্সটাকে নিচ্ছি, তাই এই কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয়। তাই আমরা আনসার কি করব? পজিটিভ যেহেতু আছে এখানে, দেখছো তো পজিটিভ আছে, তাই আমরা লিখবো হচ্ছে 50 সেমি কনভেক্স, অপশন বি কারেক্ট আনসার। এগুলো পারবে, এগুলো বলা আছে তোমাদের। কি বলেছে? এ হেভি বডি অ্যান্ড এ লাইট বডি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি, দেন কার মোমেন্টাম বেশি হবে? কাইনেটিক এনার্জি সেম, তাহলে মোমেন্টাম কার বেশি হবে? একদমই তাই। আমরা কি জানি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মোমেন্টামের ফর্মুলা কি? পি স্কোয়ার বাই 2m, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা। তো সেখান থেকে আমি যদি মোমেন্টাম পি বার করি, তার মানে পি স্কোয়ার সমান সমান লিখতে পারি 2 ইন্টু এম ইন্টু কাইনেটিক এনার্জি। বোঝা গেল? তার মানে এই মোমেন্টাম, মানে দেখো যখন কাইনেটিক এনার্জি আমার ফিক্স থাকবে, যখন কাইনেটিক এনার্জি আমার ফিক্স থাকবে, তখন মাস যার বেশি হবে তারই মোমেন্টাম বেশি হবে। তার মানে গ্রেটার বডি হ্যাজ গ্রেটার মোমেন্টাম, মানে অপশন এ। এগুলো তো পড়ানো আছে লাইট চ্যাপ্টারে। কম্প্যাক্ট ডিস্ক, সিডি ডিস্কের মধ্যে যে রেনবো কালার দেখা যায়, সেটা কিসের জন্য দেখা যায়? কি বলেছিলাম? ডিফ্র্যাকশন। সিডি ডিস্কের মধ্যে ছোট ছোট গ্রেটিং থাকে, সেখানে আলোক রশ্মি পড়ে বেন্ডিং হয়, এবং মানে ওই ঘটনা তোমাদেরকে এখানে তো বোঝানো যাবে না, তখনও বলেছিলাম আমি, যে কারণে তুমি দেখবে যে 7খানা কালার বা রেনবো টাইপের যে কালার, সেই কালার প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, ডিফ্রাকশনটা একটু এক্সপ্লেন করে দেবেন না? আপনার ক্লাসে আমাদের ক্লাস ছিল না। ডিফ্র্যাকশন আর কিছুই না, হচ্ছে বেন্ডিং। আমি তখন এটা বলেছিলাম যে এই ডিফ্র্যাকশন ডিটেলে আমাদের পড়ার কোনো দরকার নেই, কারণ ডিফ্র্যাকশন বুঝতে গেলে তোমাকে অনেক কিছু জিনিস বুঝতে হবে। ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে শুরু করে অনেক কিছু এক্সপেরিমেন্ট বুঝে তারপর ওটাকে বুঝতে হবে, তা নাহলে বুঝতে পারবে না। শুধু এক্সাম্পল পড়ো, ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স, এগুলোর এক্সাম্পলটা পড়ো, আর ডেফিনেশনটা। ডিফ্র্যাকশনের ওই একটাই এক্সাম্পল হয়, ওটা থেকেই প্রশ্ন দেয়। সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্ক কেন কালারফুল হয়, কেন 7খানা কালার দেখা যায়, বোঝা গেল? এটাই প্রশ্ন দেয় তোমাদের। আর ডিফ্র্যাকশনের ডেফিনেশন, ডিফ্র্যাকশন মানে কি? আলোর বেন্ডিং। আলো যখন এমন কোনো কর্নারে গিয়ে ধাক্কা খাচ্ছে, যে কর্নারটা সাইজ আলোর ওয়েভলেন্থের সমান, আলো তো এরকম তরঙ্গের মতো, তো তরঙ্গের একটা দৈর্ঘ্য হয়, তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের সমান যদি কোনো জায়গায় কর্নার থাকে, ওকে, সেই কর্নারে গিয়ে ধাক্কা খেয়ে আলোর কি হয়? বেন্ডিং হয়, মানে সোজা পথ থেকে এরকম বেন্ড হচ্ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিফ্র্যাকশন। সেখানে অনেক ম্যাক্সিমা তৈরি হয়, মিনিমা তৈরি হয়, অনেক কিছু ব্যাপার আছে, ওগুলো না ডিটেলে বুঝলে আলটিমেট বুঝতে পারবে না।
দেখো এই প্রশ্নটা আনসার করো। এ পেন্ডুলাম ক্লক দ্যাট কিপস কারেক্ট টাইম অন দ্য আর্থ ইজ টেকেন টু দ্য মুন, ইট উইল। দেখো পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা কি? 8 হবে না, তো টাইম পিরিয়ড 2π√8/3। তো মুনের ক্ষেত্রে তাই জন্য টাইম হুম প্রথম কথা হচ্ছে পৃথিবী থেকে যদি আমি মুনে যাই, এই জি এর ভ্যালুটা আমার বাড়বে না কমবে? অবভিয়াসলি জি এর ভ্যালুটা আমার কমবে। আর জি এর ভ্যালু কমা মানে টাইম পিরিয়ড বেড়ে যাওয়া, আর টাইম বেশি লাগা মানে ঘড়িটা আমার স্লো হয়ে গেছে, ঠিক? তার মানে স্লোয়ার হবে আমার আনসার। তাহলে স্লোয়ার যদি আমি দেখি তাহলে এখানে আনসার আমার ক্যালকুলেট করার দরকার নেই, কারণ এই দুটোতে আছে ফাস্টার, এটা বলেছে কারেক্ট রেট, আর এটা বলেছে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তাও আমরা ক্যালকুলেশনটা করব। দেখো ধরে নাও এটা আর্থে একটা পেন্ডুলাম আছে, এবার অসিলেট করছে। ধরে নাও এটা মুনে একটা পেন্ডুলাম আছে, সেই পেন্ডুলামটা এখানে এভাবে অসিলেট করছে। তাহলে পেন্ডুলামের যে টাইম পিরিয়ডের ফর্মুলা, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2π√L/g, এটা আমার পৃথিবীতে পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা, ঠিক আছে? বোঝা গেল? এবার যদি আমরা মুনে দেখি, মুনের যদি আমি কথা বলি 2π√L/g অফ মুন, আর এটা জি অফ আর্থ। ওকে, এবার আমাকে বলো যে পৃথিবীর জি আর মুনের জি এর মধ্যে পার্থক্য। জি অফ মুন সমান সমান মানে 1 এই ভ্যালুটা হবে, এইটা হবে। তাহলে আমি যদি সেই ভ্যালুটা এখানে বসাতাম, টাইম পিরিয়ড অফ মুন ইকুয়ালস টু 2π√L/, এই জিএম এর পরিবর্তে আমি কি লিখবো? GE/6। এই যে 6টা লিখলাম না, এই 6টাই আমার উপরে যাবে। তার মানে টি অফ মুন ইকুয়ালস টু 2π√6 ইন্টু L/g অফ ই। এবার এখান থেকে আমি এই √6কে যদি একদম বাইরে বার করে নিই, তাহলে পড়ে থাকবে 2π√L/g অফ ই। এবার এই টার্মটুকুনি দেখো, এই টার্মটুকুনিকে কি চিনতে পারছো? এই টার্মটুকুনিটা কোনটা? এইটা না? তার মানে এটা মানে কি? এটা টাইম পিরিয়ড অফ আর্থ, টাইম পিরিয়ড অফ আর্থ। তার মানে আমি এখানে লিখতে পারি টাইম পিরিয়ড অফ মুন ইকুয়ালস টু √6 ইন্টু টাইম পিরিয়ড অফ আর্থ। তার মানে তো এখানেই বোঝা যাচ্ছে যে মুনে যে টাইম পিরিয়ড পৃথিবীর তুলনায় সেটা √6 টাইম কি হচ্ছে আমার ইনক্রিজ করে যাচ্ছে। আর √6 টাইম ইনক্রিজ করা মানে টাইম পিরিয়ড বেশি লাগছে, মানে পেন্ডুলাম ক্লকটাই গিয়ে ঘুরে আসতে অনেক টাইম নিচ্ছে। মানে 1 সেকেন্ড যতক্ষণে হওয়া উচিত তার থেকে বেশি টাইম নিয়ে নিচ্ছে 1 সেকেন্ড হতে গিয়ে। তার মানে ঘড়িটা আমার স্লো হয়ে গেছে। তো অপশন ডি আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? যাদের এগুলো করা নেই বা আগে এই ক্লাস করা নেই, একবার জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নাও, তাহলে আমি নেক্সট পেজে চলে যাব, ঠিক আছে? চলো, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, মুছে দিলাম। ওকে, কি বলছে? দ্য ওয়েভ প্রডিউস বাই মোটর বোট। বলতে পারবে এটা? মোটর বোট যে ওয়েভ তৈরি করে সেটা কি হবে? মানে লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স বোথ, তাই তো? যখন মোটর বোট যখন চলছে না, তখন দেখবে জলের উপরিতলটা এরকম ঢেউ খেলানো থাকে। তার মানে সেটা কি ওয়েভ? সেটা হচ্ছে ট্রান্সভার্স, মানে সারফেসে থাকে ট্রান্সভার্স। আর যদি ডিপ ইনসাইড ডিপারে যদি যাওয়া যায়, সেখানে কিন্তু আগে পিছে, মানে সেটা কি আমার লঙ্গিটিউডিনাল। তার মানে মোটর বোট যখন জলের মধ্যে চলছে, সেখানে দু রকমেরই আমরা ওয়েভ দেখতে পাই। অপশন সি, বোথ লঙ্গিটিউডিনাল and transverse wave. নেক্সট, এটাও তোমাদের আমি করাইনি বা করানো হয়নি। এই 2-4টে কিছু মিসলেনিয়াস টপিক থাকবে হুকস ল, সেই রিলেটেড, সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো, চিন্তার এমনিতে কিছু নেই। ওকে, করতে পারবে এটা কেউ? দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? দরকার হবে। এই ধর একটা স্প্রিং,
এটাকে তুমি যখন ফোর্স দিয়ে টানছো, তো যত ফোর্স দেবে তত কি হবে, লেন্থ বাড়বে, মানে এক্সপ্যানশন তত হবে। তো এই কতটা লেন্থের এক্সপ্যানশন হচ্ছে সেটাকে আমি এক্স দিয়ে চিহ্নিত করলাম। ওকে, কতটা লেন্থের এক্সপ্যানশন হচ্ছে তাকে আমি এক্স দিয়ে চিহ্নিত করলাম, মানে এক্স কে আমি বলতে পারি ইনক্রিজ লেন্থ। ঠিক আছে, আর যে ফোর্সটা দিয়েছিলাম সেই ফোর্সটার সাথে, সেই ফোর্সটার নাম দিলাম এফ। তাহলে ফোর্সের সাথে এই ইনক্রিজ লেন্থের কি সম্পর্ক, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ফোর্স বেশি দিলে লেন্থটা বেশি ইনক্রিজ করবে। তো এটাই হচ্ছে হুকসের ল আর কি। এখান থেকে যদি আমি এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলি, তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। সেই কনস্ট্যান্ট কে যেটা বলছি না, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট। কোয়েশ্চেন কি বলেছে, বলছে এ স্প্রিং কনস্ট্যান্ট কে, ধরো এই স্প্রিংটা যার স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে কে, ইজ কাট ইনটু টু ইকুয়াল হাফ। এই স্প্রিংটাকে আমি কি করেছি, দুটো ইকুয়াল পার্টে ভেঙে দিয়েছি। তাহলে দুটো ইকুয়াল পার্টে যখন ভেঙে দেবো, তার যদি আমি একটা পার্ট নিয়ে ভাবি, তার মানে সেই একটা পার্ট এরকম হবে আমার। ঠিক আছে, যাই হোক, দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ হাফ, এই এক একটা স্প্রিং কনস্ট্যান্টের মানে এক একটা হাফ পার্টের স্প্রিং কনস্ট্যান্ট কত হবে। এক সেকেন্ড, কত হবে, তাই তো এটা আমাকে জানতে চেয়েছে। দেখো, তো এইখানে আমি যতটা ফোর্স অ্যাপ্লাই করছিলাম, এখানেও তো আমি অতটাই ফোর্স অ্যাপ্লাই করব, কিন্তু এখানে মানে আগের বার যতটা লেন্থ ইনক্রিজ হচ্ছিল, নিশ্চয়ই পরের বার অতটা লেন্থ ইনক্রিজ হবে না, তার হাফ লেন্থ ইনক্রিজ হবে। কারণ কি, আমি এটাকে হাফ করে দিয়েছি, মানে এখন এই যে স্প্রিংটা বানিয়েছি সেটাকে তো আমি কেটে হাফ করে দিয়েছি। ফলে আগে যখন টোটালটা ছিল, তখন যখন আমি টানতাম তখন এক্স পরিমাণ ইনক্রিজ হতো। এখন কি হবে, এখন যতটা ইনক্রিজ হবে টানলে পারে সেটা হবে এক্স বাই টু। তার মানে এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি, এই ফোর্সটা ভ্যারিজাস হচ্ছে এক্স বাই টু এর সাথে। এবার এখানে আমাকে একটা স্প্রিং কনস্ট্যান্ট আনতে হবে, সেটা হচ্ছে কে। বাট কে তো আমরা আগেই ইউজ করেছি, তাই এখানে আমি লিখবো হচ্ছে কে ইকুয়ালস টু সাইন দিয়ে লিখবো হচ্ছে কে ড্যাশ বা কিছু একটা, কে ড্যাশ নাম দিলাম, ইন্টু এক্স বাই টু। ওকে, এবার এখানেও যতটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, মানে হাফ করার পরে এখানে যতটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, এটা যখন গোটা ছিল তখনও তো আমি সেম ফোর্সে অ্যাপ্লাই করেছি। তার মানে এই ফোর্সটা আর এই ফোর্সটা আমার সমান হবে। তার মানে এই দুটো ফোর্স সমান হলে এইটা সমান সমান এটা লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি কে ড্যাশ বাই এক্স বাই টু ইকুয়ালস টু কে ইন্টু এক্স, এক্স আর এক্স কেটে গেল। তার মানে এই যে কে ড্যাশ ইকুয়ালস টু টু কে। কে ড্যাশটা কি বুঝতে পারছো, কে ড্যাশটা হচ্ছে এই লেন্থ হাফ করার পরে এই যে ছোট স্প্রিংটা এলো, এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে ড্যাশ। তার মানে কে ড্যাশটা কি হলো, আগের যে টোটাল স্প্রিংটা ছিল তার যে স্প্রিং কনস্ট্যান্ট কে, তার দ্বিগুণ হয়ে গেল। মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। স্ক্রিনশট নেওয়ার থাকলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমি নেক্সট টপিকে এগোবো। এখানে ফোর্সটা কোথায় বলা আছে যে সেম আছে? ফোর্সটা তোমাকে সেমই ধরে নিতে হবে, ঠিক আছে, কারণ আমি যেহেতু সেম ফোর্স দিয়ে টানছি। বোঝা গেল? হ্যাঁ, দুটো ক্ষেত্রে সেম ফোর্স ধরে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তার উপরে বেস করে তো হ্যাঁ বলো বলো। না, কোয়েশ্চেনে তোমাকে বলে দেয়নি, সে তখনও তোমাকে বলে দেয়নি যে পাওয়ারটা মানে ভোল্টেজটা আমি সেম নেব কি নেব না। কিন্তু যেহেতু আমার একই স্প্রিং আছে, তাই সেই জন্য আমি সেক্ষেত্রে একই ফোর্স না ধরলে আমি ক্যালকুলেটই তো করতে পারবো না। বোঝা গেল? চলো তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, ক্ষেত্রে কি এই সূত্র দিয়ে প্রয়োগ করে করার কোনো মানে দরকার আছে? যদি থাকে এবং হাফ হয়েছে বা 1/4 হয়েছে, যতটা হবে ততটাই তো গুণ হয়ে যাবে। ততটাই গুণ হয়ে যাবে, এর সমান দরকার নেই। কিন্তু আমি কি বলছি, আমাকে এটা করাতে হচ্ছে। তোমরা নিজেদের মতো যতটা শর্টে ভাবতে পারবে সেটা তোমাদের জন্যই ভালো, ঠিক আছে? চলো নেক্সট 2020 সালের প্রশ্ন। সিভি রামন was awarded Nobel Prize for his work connected with which of the following phenomenon of radiation? কি হবে এটা? স্ক্যাটারিং,
এবং এই যে স্ক্যাটারিংটা এটাকে বলা হয় ইনএলাস্টিক স্ক্যাটারিং, ঠিক আছে, অপশন এ। নেক্সট, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোইং। অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, কারণ বাকি যারা আছে দেখো হিট, ওয়ার্ক, এগুলো তো আমাদের স্কেলার কোয়ান্টিটি, তাই না, টাইমও আমাদের স্কেলার কোয়ান্টিটি। বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার পথে যখন কোনো একটা বস্তু মুভ করছে তখন তার কোনো কিছুকে পুশ করার যে এবিলিটি, ঠিক আছে, সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটাও পারবে, এগুলো সোজা। নিউক্লিয়ার সাইজেস আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেম, একদমই তাই, ফার্মি। যদি বলতে অ্যাটমিক সাইজ, নিউক্লিয়ার সাইজের জায়গায় যদি বলতে অ্যাটমিক সাইজ, অ্যাংস্ট্রম হতো। তখন আমরা আংস্ট্রম করব। সুপার কন্ডাক্টার্স আর সাবস্টেন্স হুইচ, সুপার কন্ডাক্টর কাদেরকে বলা হয়, যার মধ্যে যার মধ্যে কন্ডাক্টিভিটি চরম লেভেলের থাকবে, মানে কোনো রকম বাধা নেই, কোনো রেজিস্ট্যান্স নেই। মানে এখানে আনসার কি করবো, আনসার করবো হচ্ছে অপশন সি, অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, কারেন্টের ফ্লোকে কোনো রকম বাধা বা রেজিস্ট্যান্স প্রোভাইড করছে না, ঠিক আছে। স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন, সাউন্ডের স্পিড কোন মিডিয়ামে ম্যাক্সিমাম, ভ্যাকিউম, গ্যাস, লিকুইড, সলিডের মধ্যে ম্যাক্সিমাম। এটা ভুল কথা। আমি বলেছিলাম সাউন্ডের ভেলোসিটির ফর্মুলা তাই তো, √b/ρ বলেছিলাম। বাল্ক মডিউলাস বাই ডেনসিটি তার উপরে ডিপেন্ড করে। সলিডের বাল্ক মডিউলাস এতটাই বেশি, ডেনসিটি তো বেশি, কিন্তু বাল্ক মডিউলাস আরো বেশি, ঠিক আছে, বাকিদের তুলনায়। সেই জন্য ওভারঅল যে ভ্যালুটা সেটা বেশি আছে সলিডের ক্ষেত্রে। নেক্সট কি বলেছে দেখো, রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজ টু এস্টিমেট দ্য এজ অফ ফসিলস অফ আনসার, অপশন ডি, ফসিলস, জীবাশ্ম জ্বালানি। এটাও তো পারবে, অ্যাবজর্পশন অফ ইঙ্ক বাই ব্লোটিং পেপার, ওই ব্লোটিং পেপার একদমই তাই, ব্লোটিং পেপারের মধ্যে ছোট সরু সরু পোর্স থাকে, সেই ছিদ্র দিয়ে ইঙ্ক গ্র্যাভিটির এগেনস্টে মুভ করতে পারে, ঠিক আছে। মানে মেনলি সরু ছিদ্র বা পোর দিয়ে যখন ওয়াটার উপরের দিকে উঠছে গ্র্যাভিটির এগেনস্টে, তাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন বা ক্যাপিলারি রাইজ, অপশন বি। টিভি রিমোট কন্ট্রোল ইউজেস, বলো টিভি রিমোটে কোনটা আমরা ইউজ করে থাকি, ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, তাই তো, একদমই তাই, ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি বা ইনফ্রারেড রেডিয়েশন। আচ্ছা 2019 থেকে বাকি যেগুলো আছে এগুলো আমার সাধারণ, এগুলো নেক্সট দিনকে আমরা করবো, ঠিক আছে। আমাদের 2টো সালই করার কথা ছিল, আগের দিনকে আমরা 2টো সাল করেছিলাম, আজকে আমরা 2টো সাল করে নিলাম। একটা কোশ্চেন বুঝতে পারিনি, যেটা 90 বললেন যে লোক আছে দিয়ে জলটা যদি তারা খায় তারপরে ধরো আমি আছি নৌকাতে, ওকে, তাহলে আমি যদি নৌকা থেকে জল তুলে এখানে খেয়ে নিই, তাহলে আমার কি হওয়া উচিত, নর্মালি কি তোমার কি মনে হয় কি হবে, মানে নিচের দিকে চলে যাওয়া দরকার তো, তাহলে নিচের দিকে গেলে ওয়াটার লেভেল উপরে ওঠা উচিত। এবার নিচের দিকে আমরা কেন যাচ্ছি না, তার কারণ হচ্ছে তুমি যতটা জল খেয়েছো সেই জলটা তো ওখান থেকে অপসারিত করেছো, ঠিক। তার মানে আমি মানে বোট সমেত আমি যে টোটাল সিস্টেম, আমি যতটা জলকে অপসারিত করেছি ততটাই তো জল আমার উপরে বুয়েন্সি ফোর্স দেবে। তো তুমি যে পরে যে জলটুকুনি নিলে, তো
তো ততটাই তুমি জলটা নিয়ে তুমি ভাবছো যে আমি গ্র্যাভিটি বাড়িয়ে দিলাম, তেমনি জলও তো প্লাব্যতা বাড়িয়ে দিল, তাহলে আর মুভমেন্টটা হবে কোথায়? তাহলে ওয়াটার লেভেল আমার সেম থাকবে। বুঝতে পারলে জিনিসটা? এমনি সাধারণত হচ্ছে কিন্তু বুয়ান্সি কি ব্যাপার আছে? মানে বুয়েন্সি জিনিসটা কি? আচ্ছা, তুমি কি করেছিলে ফ্লুইড মেকানিক্স ক্লাস? আপনার কাছে বলি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাসে জিনিসগুলো বোঝানো ছিল। দেখো, ধরো এখানে কানায় কানায় জল আছে, এবার কোন একটা এই পেনটা বা একটা বস্তু তাকে যদি আমি জলের মধ্যে দিই, তাহলে কি হবে? এখান থেকে জল উঠছে তো পড়বে, পড়বে তো। তো আমি ধরে নিচ্ছি এই পাত্রে এসে কিছুটা জল পড়লো, ধরো এখানে একটা বস্তুকে নিমজ্জিত করেছিলাম, তাহলে এই বস্তুটা ঠিক কিছুটা জলকে অপসারিত করেছে, তাহলে এই অপসারিত জলের যে ওয়েট, কিছুটা একটা ওয়েট হবে, ওয়েটটাই হচ্ছে ফোর্স। ঠিক অতটাই বুয়েন্সি ফোর্স, এফবি বা বুয়েন্সি ফোর্স জল ওর উপরে অ্যাপ্লাই করবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? যেরকম এইটা, হ্যাঁ, যেরকম এই বস্তুটা নিচের দিকে এমজি অ্যাপ্লাই করছে, সেরকম জল ওর উপরে কতটা প্লাব্যতা দেবে সেটা ডিপেন্ড করছে এই বস্তুটা কতটা ওয়েটের জলকে অপসারিত করেছে। ঠিক আছে, এবার যখন ওই বোট, হ্যাঁ 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 একদম, তো ওটাই বলছি। এবার তুমি যখন এখান থেকে জল খেয়ে নিচ্ছ, তো তুমি যতটা জলকে অপসারিত করেছো অতটাই তো আবার বুয়েন্সি ফোর্স লাগু হয়ে যাবে না? তাহলে ওয়াটার লেভেলে চেঞ্জ হবে, হবে না? ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো সবাই। আর কারো কোনো ডাউট আছে? বলো। স্প্রিং কনস্ট্যান্টের ওটাই আমি বললাম, দাঁড়াও এক সেকেন্ড, ফুল স্ক্রিন করে দিই। স্প্রিং কনস্ট্যান্টে আমি ওটা বললাম, ধরো এরকম একটা স্প্রিং আছে, ওকে, তো এর উপরে তুমি এখন যতটা ফোর্স অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাইড ফোর্স, সেটা কার সাথে প্রপোর্শনাল হয়? বলছে যে ফোর্স অ্যাপ্লাই করলে স্প্রিংটা তো কিছু একটা লেন্থ অবধি তার এক্সপ্যানশন হবে, ইনক্রিজ হবে, তো এই ইনক্রিজ কতটা হয়েছে সেই লেন্থটাকে আমি এক্স ধরলাম, ওকে। তো এই ফোর্সটা এই লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই যে স্প্রিং কনস্ট্যান্ট বলছি সেটা ওই মেটেরিয়ালের একটা প্রপার্টি, ওকে। তো এই ফোর্স সমান সমান কে ইন্টু এক্স, কেটা হয়ে গেল আমার স্প্রিং কনস্ট্যান্ট। বুঝতে পারলে? এটুকুনি ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, এটাকে কেটে আমি হাফ হাফ পার্টে ভাগ করেছি, ওকে, হাফ পার্টে ভাগ করেছি। তো এরকম একটা হাফ আছে, এরকম আরো একটা হাফ পার্ট আছে, তাহলে এই টোটাল পার্টটার স্প্রিং কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে হাফ করলে, যেটা অরুণিমা বলছিল যে ডবল হয়ে যাবে, এটাকে আমি 1/4 করলে 4 গুণ হয়ে যাবে, এটা ঠিক, এভাবে করতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বলছি যে এটাকে যখন আমি হাফ করলাম, এবার এখানেও আমি যতটা ফোর্স দিয়েছিলাম, ধরো এখানেও আমি অতটাই ফোর্স দিচ্ছি, সেম ফোর্স, ওকে, সেম ফোর্স। তাহলে সেম ফোর্স দিলে এখানে যতটা লেন্থ বেড়েছিল এখানেও কি অতটাই বাড়বে? নিশ্চয় বাড়বে না। কেন? কারণ কি হাফ করে দিয়েছি এটাকে, তাই হাফ করে দেওয়াতে এখন যেটা বাড়বে সেটাই আগেরটার হাফ পরিমাণ বাড়বে, ইনক্রিজ করবে। তার মানে যে ইনক্রিজ লেন্থটা সেটা আমি x/2 লিখতে পারি, তার মানে এই ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ x/2। এবার এখানে একটা কনস্ট্যান্ট আনবো, f ইকুয়ালস টু কে ড্যাশ বা k1 একটা কনস্ট্যান্ট ইনটু x/2। তো এই কে ড্যাশটা এখন এটার এই হাফ যেটা করলাম, হাফ স্প্রিং, তার স্প্রিং কনস্ট্যান্ট এটা। তো এটা আমার পুরনো যে স্প্রিং কনস্ট্যান্ট তার কত গুণ হবে? তার হাফ হয়ে যাবে, দ্বিগুণ হবে না 3 গুণ হবে, এটা তোমাকে বার করতে বলেছে। আমি দিয়ে বললাম যে তাহলে আমি এখানেও তো অতটাই ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে এই ফোর্স আর এই ফোর্স দুটো আমার সেম, তাহলে এই ফোর্স দুটোকে যদি আমি সেম করে দিই তাহলে কি পাবো? কে ড্যাশ বাই x/2 সমান সমান, এই পার্টটাও তো সেম, তার মানে কে ইন্টু এক্স। মানে দেখো এই ফোর্সের ভ্যালু হিসাবে আমি এটা লিখছি, এই ফোর্সের ভ্যালু হিসাবে আমি এটা লিখছি, তাহলে এই পার্টটা আর এই পার্টটা যদি সেম হয় তাহলে কাটাকুটি করলে এই কে ড্যাশ সমান সমান কি আসবে? 2k আসবে। বোঝা গেল? এরকম 1/4 যদি করে দিই তাহলে 4k আসবে। ঠিক আছে, 4k, হ্যাঁ, x/4 হতো, 4k করতাম তখন আমি, ঠিক আছে, তখন আনসার হতো 4k। ভেলোসিটি অফ সাউন্ড যেটা ফর্মুলাটা বললেন না,
ভেলোসিটি অফ সাউন্ডের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ বাল্ক মডিউলাস বাই রো। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। বাল্ক মডিউলাস বলতে বোঝানো হয় যে কোন একটা সলিড কতটা স্টিফ বা হাউ হার্ড টু কম্প্রেস করা কতটা হার্ড। এবার তুমি বলো সলিডকে কম্প্রেস করা কি ভীষণই হার্ড অন্যান্য বাকি লিকুইডের তুলনায়, মানে সরি বাকি সলিডের তুলনায়? দাঁড়াও আমি বলছি ভালো করে। সলিড, লিকুইড, গ্যাস। ওকে, ভেলোসিটি সমান কি বলছি? বাল্ক মডিউলাস বাই রো। ভেলোসিটি সমান কি বলছি? বাল্ক মডিউলাস বাই রো। বাল্ক মডিউলাস বাই রো, এটাই তো বলছি। তাহলে এই অনুপাতে যদি আমি দেখি, যার ডেনসিটি বেশি হবে তার মধ্যে সাউন্ডের স্পিড কম হওয়ার কথা। যার ডেনসিটি বেশি হবে তার মধ্যে সাউন্ডের স্পিড কম হওয়ার কথা। আর যার ডেনসিটি আমার কম তার মধ্যে সাউন্ডের স্পিড বেশি হওয়ার কথা, তাই তো? কিন্তু সেটা হয় না কেন? তার কারণ এই যে ওপরের যে ভ্যালুটা, এটা দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। ধরে নাও সলিডের ডেনসিটি ধরে নাও হচ্ছে 10, লিকুইডের ডেনসিটি ধরে নাও হচ্ছে 5, গ্যাসের ডেনসিটি ধরে নাও হচ্ছে 1। ঠিক আছে, এবার আমি বাল্ক মডিউলাসে আসি। দেখো গ্যাসকে কম্প্রেস করা খুব ইজি, তার মানে গ্যাসের যে বাল্ক মডিউলাস পাবো সেটা আমি কম পাবো, এটুকু বোঝা গেল। লিকুইডেরও বাল্ক মডিউলাস, লিকুইডকে কম্প্রেস করা খুব ইজি না, তবে লিকুইডকে কম্প্রেস করা যাবে। ওকে, সলিডের মতো অতটাও কঠিন না, সলিডের মতো অতটাও স্টিফ হয় না লিকুইড। ওকে, তাই লিকুইডের যে বাল্ক মডিউলাস তার আমি একটা ভ্যালু পাবো। ধরে নিলাম আমি গ্যাসের বাল্ক মডিউলাস তুমি ধরে নাও হচ্ছে 10, লিকুইডের বাল্ক মডিউলাস তুমি ধরে নাও হচ্ছে 100। কিন্তু এদের তুলনায় আমি যদি সলিডের ক্ষেত্রে দেখি বাল্ক মডিউলাস, তো সলিড ভীষণই স্টিফ হয়, যে কারণে সলিডের বাল্ক মডিউলাস বাকিগুলোর তুলনায় অনেক গুণ বেশি হয়। এবার এই ভ্যালুটা এদের কম্পারিজনে দেখা গেল 1000 হয়ে গেল। কথাটা বোঝাতে পারলাম? 1000 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেট করি 1000/10, এই ক্ষেত্রে কত আসছে 100/5, এই ক্ষেত্রে কত আসছে 10/1। তাহলে এখানে ভ্যালু এলো 100, এখানে এলো 20, এখানে এলো 10। তাহলে মানে কার মধ্যে সাউন্ডের স্পিড বেশি হচ্ছে? এটার মধ্যে। বলো কে কি বলবে, বলো মুখে বলো। ওকে ওকে, ডেভিড স্যারকে দেখলাম না। ডেভিড স্যারকে তুমি কি চেনো নাকি রুদ্র? যাই হোক, ডেভিড স্যার আমার বন্ধু হয়, তো আমি ওর ওখান থেকে আজকে ক্লাসটা নিচ্ছি। মানে কালকে আমি মিশনে ক্লাস নিতে গেছিলাম, ভীষণ শরীর খারাপ, তো তার মধ্যে আমি আর ক্লাসটা নিতে পারিনি, তারপরে আমি ওই জন্য চলে এসেছিলাম, ওই জন্য আজকে শিডিউল করেছি। ঠিক আছে তাহলে সবাই টাটা নাকি? ক্লাস কেটে দিলাম তাহলে, তোমাদের তো আবার 5টা থেকে ক্লাস আছে। চলো তাহলে সবাই, হ্যাঁ কল কাট করে দিলাম।